হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সবাই খুব ভালোভাবে এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ। আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ থেকে ইম্পর্ট্যান্ট একটা ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসে যেই টপিকটা থেকে ডিসকাস করব সেই টপিকটা হলো সোশ্যাল জাস্টিস অ্যান্ড মার্জিনালাইজেশন, সামাজিক ন্যায় ও প্রান্তিকরণ। এই টপিকটা থেকে প্রথমেই কনসেপ্ট একদম ডিটেলসে দেখে নেব, তারপর ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন অ্যান্সারও প্র্যাকটিস করে নেব। তো তোমরা স্কিপ না করে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে। এখন তাহলে দেরি না করে আজকে ক্লাসটা আমি শুরু করছি। সো সামাজিক ন্যায় ও প্রান্তিকরণ অর্থাৎ সোশ্যাল জাস্টিস অ্যান্ড দ্য মার্জিনালাইজেশন। ন্যায় শব্দটি, এই যে ন্যায় শব্দটি উৎপত্তি লাতিন শব্দ জাস্ট থেকে। এই শব্দটির অর্থ আবার কি? খাপ খাওয়ানো। ন্যায় যে শব্দটি, এই শব্দটি উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? লাতিন শব্দ থেকে। যে লাতিন শব্দ থেকে ন্যায় শব্দটি উৎপত্তি হয়েছে। লাতিন শব্দ কোনটা? জাস্ট থেকে। এই যে শব্দটি, এই শব্দটি অর্থ হলে আবার খাপ খাওয়ানো। কি হবে? আবার খাপ খাওয়ানো। সাধারণভাবে ন্যায় বলতে ন্যায্যতাকে বোঝায় অথবা যুক্তিসঙ্গত বা ঔচিত্য। তাই ন্যায় হলো চরম সত্তা, বিশুদ্ধতা ও পরিপূর্ণতার প্রতীক। ন্যায় কি? ন্যায় হলো চরম সত্তা, বিশুদ্ধতা ও পরিপূর্ণতার প্রতীক। ন্যায়কে প্রধানত চার ভাগে ভাগ করা যায়। যে ন্যায়কে, জাস্টিসকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? চার ভাগে ভাগ করা যায়। আর সেগুলি কি কি? সেগুলি হলো অর্থনৈতিক ন্যায়, সামাজিক ন্যায়, রাজনৈতিক ন্যায়, আইনগত ন্যায়। ওকে, তো এই যে সামাজিক ন্যায় ও প্রান্তিকরণ ন্যায়ের মধ্যে প্রথমে আমরা কি জেনেছি? ন্যায় অর্থাৎ জাস্টিস মানে কি? জাস্টিস যে শব্দটি রয়েছে, এই শব্দটি উৎপত্তি হয়েছে লাতিন শব্দ জাস্ট থেকে, যার অর্থ হলো আবার খাপ খাওয়ানো। সাধারণভাবে ন্যায় বলতে ন্যায্যতাকে বোঝায় অথবা যুক্তিসঙ্গতভাবে বা ঔচিত্য। তাই ন্যায় হলো চরম সত্তা, বিশুদ্ধতা, পরিপূর্ণতার প্রতীক। আর ন্যায়কে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? ন্যায়কে আমরা চার ভাগে ভাগ করতে পারি। সেগুলি হলো অর্থনৈতিক ন্যায়, সামাজিক ন্যায়, রাজনৈতিক ন্যায়, আইনগত ন্যায়। ওকে, সো আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো। নেক্সট পার্টটা যেটা রয়েছে সেটা আমরা দেখে নিই। সো এখন দেখে নেব সামাজিক ন্যায়, সোশ্যাল জাস্টিস। সামাজিক ন্যায় হলো একটি আদর্শমূলক ধারণা। সামাজিক ন্যায় কি? সামাজিক ন্যায় হলো একটি আদর্শমূলক ধারণা। এই ধারণা অনুযায়ী জনসাধারণের সর্বাঙ্গীন কল্যাণের কথা বলা হয়। এই ধারণা অনুযায়ী জনসাধারণের যে সর্বাঙ্গীন কল্যাণ, যে সর্বাঙ্গীন কল্যাণের কথাই বলা হয়। যে সামাজিক ন্যায় হলো একটি আদর্শমূলক ধারণা। আর এই যে ধারণাটা, এই আদর্শমূলক ধারণাটা অনুযায়ী জনসাধারণের যে সর্বাঙ্গীন মানে সব দিক থেকে যাতে কল্যাণ হয়, সেই কথাই বলা হয় এই সামাজিক ন্যায়। এই সামাজিক ন্যায়ের ধারণা অনুযায়ী সমাজে ব্যক্তি অধিকার ও সামাজিক নিয়ন্ত্রণ ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। আর এই সামাজিক ন্যায়ের ধারণা অনুযায়ী সমাজে যে ব্যক্তির অধিকার ও সামাজিক নিয়ন্ত্রণ ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। ন্যায়ের ধারণা ভারতীয় সংবিধান অনুযায়ী, যে ন্যায়ের যে ধারণাটা রয়েছে, জাস্টিসের যে ধারণাটা রয়েছে, সেটা ভারতীয় সংবিধান অনুযায়ী একটি গণতান্ত্রিক, সার্বভৌম, প্রজাতান্ত্রিক ও সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সকল নাগরিকের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ন্যায় বিচারের জন্য সর্বদা সচেতন থাকবে সরকার। যে জাস্টিসের ধারণা, জাস্টিস অর্থাৎ ন্যায়ের যে ধারণাটা রয়েছে, এটা ভারতীয় সংবিধানের অনুযায়ী এটি হলো একটি গণতান্ত্রিক, সার্বভৌম, প্রজাতান্ত্রিক ও সমাজতান্ত্রিক রাষ্ট্র। তো এই যে রাষ্ট্র ব্যবস্থা, সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সকল নাগরিকের যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ন্যায় বিচারের জন্য সর্বদা সচেতন থাকবে। কে থাকবে? সরকার। সর্বদা সচেতন থাকবে সরকার। তো এটা হলো সামাজিক ন্যায় বা সোশ্যাল জাস্টিস। তো আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো, সামাজিক ন্যায় অর সোশ্যাল জাস্টিস। তারপরে দেখো আর রয়েছে আরো কিছু পয়েন্টের মাধ্যমে সামাজিক ন্যায়ের ধারণার সাথে সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণ যেমন বোঝায়, তেমনি আবার অশিক্ষা, নিরক্ষরতা, দারিদ্র মুখীকরণকেও বোঝায়। যে সামাজিক ন্যায়ের ধারণার সাথে যে সংখ্যালঘু স্বার্থ সংরক্ষণ যেমন বোঝায়, ঠিক তেমনি আবার অশিক্ষা, নিরক্ষরতা, দারিদ্র মুখীকরণকেও বোঝায়। সামাজিক ন্যায় আইনের দৃষ্টিতে সমতা প্রভৃতি বিষয়গুলিকে সক্রিয় করতে বিচার বিভাগে একটি সক্রিয় ভূমিকা দরকার। যে সামাজিক ন্যায়ের আইনের দৃষ্টিতে সমতা, যে আইনের দৃষ্টিতে সমান বা প্রভৃতি যে বিষয়গুলি রয়েছে, সেগুলিকে সক্রিয় করতে বিচার বিভাগে একটি সক্রিয় ভূমিকা দরকার। যে সক্রিয় করতে কি? একটি বিচার যে বিভাগটা রয়েছে, বিচার বিভাগে, বিচারের কিছু বিভাগ রয়েছে, এই বিচার বিভাগে একটি সক্রিয় ভূমিকা দরকার।
পশ্চাৎপদ দেশগুলিতে সামাজিক ন্যায় বলতে দরিদ্র, পীড়িত, দুর্বল ও অনগ্রসর অংশের অবস্থায় উন্নতি সাধনকে বোঝায়। যে পশ্চাৎপদ যে দেশগুলি রয়েছে সেই দেশগুলিতে সামাজিক ন্যায় বলতে বোঝায় কি, যে যারা দরিদ্রে পীড়িত বা দুর্বল রয়েছে, অনগ্রসর বা অংশের যে অবস্থা, সে তাদের যে উন্নতি সাধনকে বোঝায় সামাজিক ন্যায়, যে পশ্চাৎপদ যে দেশগুলি রয়েছে সেখানে। নেক্সট রয়েছে, সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত করতে গেলে আরও একটি বিষয় নজর রাখা দরকার। যে সামাজিক ন্যায়টা যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে সেটা প্রতিষ্ঠিত করতে গেলে আরও কিছু বিষয় আছে যেগুলিকে আমাদের নজরে রাখতে হবে, সেগুলিকে নজরে রাখা দরকার। আর সেগুলি হলো, সামাজিক পরিকল্পনা সমূহ যেন সুবিধাভোগী মুষ্টিমেয় শ্রেণীর হাতে সীমাবদ্ধ না থাকে, এটি যেন সর্বসাধারণ নাগালের মধ্যে থাকে। মানে সামাজিক যে পরিকল্পনা রয়েছে, যে প্ল্যানগুলো রয়েছে, সেগুলি যেন যারা সুবিধাভোগী মুষ্টিমেয় রয়েছে, মানে যারা যে সুবিধাভোগী রয়েছে তাদের কাছেই যাতে শুধু সীমাবদ্ধ না থাকে, এগুলি যেন সবার জন্য সর্বসাধারণের নাগালের মধ্যে যাতে পৌঁছায়, সবার জন্য যাতে এগুলিকে পৌঁছায়। ওকে, ধরো সামাজিক নেই জন্য সামাজিক প্রতিষ্ঠিত, এই প্রতিষ্ঠিতকে কোনো একটা কিছু পরিকল্পনা, একটা প্ল্যানিং করা হলো। এই যে প্ল্যানিংটা শুধুমাত্র যারা এখানে প্রিভিলেজ রয়েছে, যারা সুবিধাভোগী রয়েছে, শুধুমাত্র শুধু তাদের জন্য যাতে না হয়, সীমাবদ্ধ না থাকে, তাদের ছাড়াও আর অন্যান্য যারা রয়েছে সর্বসাধারণের যে নাগালের মধ্যে যাতে সবার মধ্যে গিয়ে পৌঁছায়, সেই জিনিসটাও লক্ষ্য রাখতে লাগবে, সেই বিষয়ে বিশেষভাবে নজর দিতে লাগবে। তো সামাজিক ন্যায় প্রতিষ্ঠান করতে গেলে এই বিষয়গুলির দিকে নজর দেওয়া খুবই দরকার। নেক্সট রয়েছে, এখন আমরা দেখে নেব প্রান্তিকী দূরীকরণ, রিডিউস মার্জিনালাইজেশন। ভারতীয় সংবিধানের বিভিন্ন ধারায় সাম্যের অধিকার প্রাধান্য পেয়েছে। ভারতীয় সংবিধানের বিভিন্ন ধারায় সাম্যের যে অধিকারটা রয়েছে, সেই সাম্যের অধিকার প্রাধান্য পেয়েছে। এখানে ধর্ম, বর্ণ, জাতপাত, স্ত্রী পুরুষ এবং কোনো নাগরিকের প্রতি বৈষম্যমূলক আচরণ করা যাবে না। তবে সংবিধানের সমাজে প্রান্তিক মানুষ যেমন তপশিলি জাতি, উপজাতিদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। যে প্রান্তিক দূরীকরণের মধ্যে কী রয়েছে, ভারতীয় সংবিধানে বিভিন্ন ধারার সাম্যের যে অধিকারটা সেটা প্রাধান্য পেয়েছে। যে ভারতীয় সংবিধানে যে বিভিন্ন ধারা রয়েছে, যেটা আমরা কনস্টিটিউশনের পার্টের মধ্যে আমরা পড়ব, এই ধারাগুলির অ্যাকর্ডিং সাম্যের যে অধিকারটা রয়েছে সেটা প্রাধান্য পেয়েছে। আর এখানে জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ বা কোনো নাগরিকের প্রতি বৈষম্যমূলক আচরণ করা যাবে না। তবে সংবিধানের সমাজে প্রান্তিক মানুষ যেমন তপশিলি জাতি ও উপজাতির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। তাদের রাষ্ট্র সংরক্ষণমূলক বৈষম্য, প্রোটেক্টিভ ডিসক্রিমিনেশন এর সুবিধাদান করেছে। মানে তাদের প্রতি যারা তপশিলি জাতি রয়েছে এবং উপজাতি রয়েছে, তাদের রাষ্ট্র সংরক্ষণমূলক বৈষম্য অর্থাৎ প্রোটেক্টিভ ডিসক্রিমিনেশনের এর সুবিধা দান করেছেন। এটি হলো ইতিবাচক সংরক্ষণ। আর এটি হলো একটি ইতিবাচক সংরক্ষণ। এটির দ্বারা অনগ্রসরতা দূরীকরণের প্রচেষ্টা করা হয়। আর এটির দ্বারা অনগ্রসরতা দূরীকরণের প্রচেষ্টাটা করা হয়। বিশেষ সুযোগ সুবিধার দ্বারা এদের সাথে অন্যদের সমপর্যায়ভুক্ত করার প্রচেষ্টা করা হয়। যে তাদেরকে বিশেষ সুযোগ সুবিধা দিয়ে অন্যদের সাথে যাতে সেম পর্যায়ে, সমপর্যায়ে আসতে পারে, সমপর্যায়ে এসে ভুক্ত করতে পারে, সেই প্রচেষ্টা করা হয়। রাষ্ট্র তপশিলি জাতি ও উপজাতিদের জন্য শিক্ষা, কেন্দ্র ও রাজ্য সরকারের চাকরির ক্ষেত্রে বিশেষ সুযোগ দান করে থাকে। যেরকম রাষ্ট্রের যে তপশিলি জাতি উপজাতি রয়েছে, তাদের জন্য সরকার কি করে থাকেন, শিক্ষাক্ষেত্রে, কেন্দ্র ও রাজ্য সরকারের কোনো বিশেষ করে চাকরির ক্ষেত্রে বিশেষভাবে সুযোগও দিয়ে থাকেন। ওকে, তো আশা করি এই পার্টটা বুঝতে পেরেছো। নেক্সট রয়েছে, দেখো, বিহার, মধ্যপ্রদেশ, উড়িষ্যা ও রাজস্থান রাজ্যে তপশিলি জাতি ও উপজাতিদের কল্যাণের স্বার্থে একজন বিশেষ মন্ত্রী থাকবেন। যে বিহার, মধ্যপ্রদেশ, উড়িষ্যা ও রাজস্থান এই রাজ্যে যে তপশিলি জাতি আর তপশিলি উপজাতিদের জন্য, তাদের কল্যাণের জন্য, তাদের যাতে কল্যাণ হয় সেই জিনিসটা দেখার জন্য একজন বিশেষভাবে মন্ত্রী থাকবেন। তাছাড়া তাদের উন্নয়ন ও মহিলা আদিবাসীদের উন্নয়নের জন্য সর্বদা সচেতন থাকবে রাষ্ট্রে। আর তাছাড়াও তাদের উন্নয়ন হচ্ছে কিনা, তাদের কী উন্নয়ন হচ্ছে, কী উন্নয়ন হওয়া দরকার, বা মহিলা আদিবাসীদের উন্নয়ন হচ্ছে কিনা, সেদিকে সর্বদা সব সময় সচেতন থাকবে। কে থাকবে? রাষ্ট্র। কার প্রতি? তপশিলি জাতি ও উপজাতিদের প্রতি। ভারত সরকার প্রান্তিক নাগরিকদের জন্য ইউএনডিপি অর্থাৎ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের সাহায্যে সার্বিক উন্নয়ন ও আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
যে ভারত সরকার কি করেছেন, যে প্রান্তিক নাগরিকদের জন্য যারা ইউএনডিপি অর্থাৎ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রামের সাহায্যে কাদের প্রান্তিক নাগরিকদের জন্য ভারতীয় সরকার ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের সাহায্যে যে সার্বিক উন্নয়ন বা সব দিক দিয়ে উন্নয়ন হচ্ছে কিনা বা আর্থিকভাবে তাদের যে সাহায্য প্রয়োজন সেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কি ভারত সরকার কাদের প্রতি, প্রান্তিক নাগরিকদের প্রতি। কিসের মাধ্যমে? ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে। ওকে, নেক্সট রয়েছে রাষ্ট্রের তপশিলি জাতি ও উপজাতিদের সুবিধার জন্য নিম্ন কক্ষ অর্থাৎ লোকসভা ও রাজ্যসভা বিধানসভা আসন সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। যে রাষ্ট্রে তপশিলি জাতি ও উপজাতিদের যাতে সুবিধা হয় সেই জন্য যে নিম্ন কক্ষ রয়েছে, লোকসভা ও উচ্চকক্ষ রাজ্যসভা রয়েছে, সেই ক্ষেত্রে আসন সংরক্ষণের ব্যবস্থাও রয়েছে। সংবিধান তপশিলি জাতি ও উপজাতি ও অন্যান্য জাতি কল্যাণ ও উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার অনুমতিক্রমে যেসব পরিকল্পনা চালু করেছেন তা সঠিকভাবে কার্যকর হচ্ছে কিনা তা দেখার জন্য একজন কমিশনার ও স্থায়ী কমিটি অর্থাৎ স্ট্যান্ডিং কমিটি গঠন করে। যে সংবিধান তপশিলি জাতি আর উপজাতি বা অন্যান্য জাতির কল্যাণ বা উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার অনুমতি নিয়ে যেসব পরিকল্পনা যেসব প্ল্যানিং চালু করেছে সেগুলি কি সঠিকভাবে কার্যকর হচ্ছে, সেগুলি কাজ হচ্ছে, ফাংশন কি হচ্ছে না সেটা দেখার জন্য একজন কমিশনার এবং একটি স্থায়ী কমিটি স্ট্যান্ডিং কমিটিও গঠন করা হয়েছে। কাদের জন্য? তপশিলি জাতি ও উপজাতি বা অন্যান্য জাতি কল্যাণ ও উন্নয়নের জন্য। ওকে, নেক্সট রয়েছে কোশ্চেন আনসার। সো আমরা কনসেপ্টটা দেখে নিলাম, এখন আমরা কি দেখব? প্রশ্নোত্তর। প্রশ্নোত্তরটা দেখার আগে তোমাদের বলে দিই আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে নোটস অ্যাভেলেবেল রয়েছে, একদম নিউ আপডেটেড ভার্সনের নোটস অ্যাভেলেবেল রয়েছে। ট্যাট 1 ট্যাট 2 STGT সম্পূর্ণ নোটস অ্যাকর্ডিং টু সিলেবাস রয়েছে। তোমাদের এই নোটসের প্রয়োজন হলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আর নোটের সাথে তোমরা সেপারেটভাবে স্পেশাল মক টেস্টও পেয়ে যাবে, অনলাইন মক টেস্ট দেওয়ার সুযোগ তোমরা পেয়ে যাবে। আর যদি চাও আলাদাভাবে তোমাদের অফলাইন মক টেস্টের সিরিজের প্রয়োজন সেটাও তোমরা নিতে পারো। আর প্লাস যদি ক্লাস করতে চাও ক্লাসও করতে পারো, যেটাই প্রয়োজন সেটা তোমরা করতে পারো। সেটার জন্য তোমরা দ্য সাকসেস মাস্টারে এই অফিসিয়াল নাম্বারে তোমরা ফোন করে ডিটেলসটা জেনে নিতে পারো। ওকে, তো এখন আসি প্রশ্নোত্তরে। সো প্রশ্নোত্তরের মধ্যে রয়েছে প্রথমেই জন রলস ন্যায় বলতে বুঝিয়েছেন ন্যায্যতা। যে ন্যায় বলতে কি বুঝিয়েছেন? ন্যায্যতা। অধ্যাপক জন রলস ন্যায় বিচার তথ্যের প্রয়োজনীয়তার কথা বলেছেন কয়টি? 3টি। প্রিন্সিপাল অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি গ্রন্থটি প্রণেতা হলেন আর্নেস্ট বার্কার। যে প্রিন্সিপাল অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি এই যে গ্রন্থটা, এই গ্রন্থের প্রণেতা হলেন আর্নেস্ট বার্কার। নেক্সট রয়েছে 4 নম্বর, ন্যায়ের ধারণাটি সর্বপ্রথম কার ধারণা স্থান পায়? পিথাগোরাস। ন্যায় হলো একটি সামাজিক বাস্তবতা। এই কথাটা কে বলেছেন? বার্কার বলেছেন ন্যায় হলো একটি সামাজিক বাস্তবতা। মার্ক্সবাদীরা যে ধরনের ন্যায়ের উপর গুরুত্ব দিয়েছেন তা হলো অর্থনৈতিক ন্যায়। 7 নম্বরে রয়েছে প্রথম পশ্চাৎপদ শ্রেণী সমূহের কমিশন কার নেতৃত্বে গঠিত হয়েছিল? কালেলকর। প্রথম পশ্চাৎপদ শ্রেণী সমূহের কমিশন কবে গঠিত হয়েছিল? 1953 খ্রিস্টাব্দে। ওবিসি এর অগ্রগতি অংশকে চিহ্নিত করার জন্য কোন কমিটি গঠন করা হয়? রামানন্দন কমিটি। যে ওবিসির অগ্রগতি অংশকে চিহ্নিত করার জন্য রামানন্দন কমিটি গঠন করা হয়। নেক্সট রয়েছে 10 নম্বরে সোশ্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম বইটি লিখেছেন আর দেশাই। রাজ্যপাল কতজন সদস্য ইঙ্গ ভারতীয় সম্প্রদায় থেকে লোকসভায় মনোনীত করতে পারেন? একজন। যে রাজ্যপাল ইঙ্গ ভারতীয় সম্প্রদায় থেকে একজন সদস্য লোকসভায় মনোনীত করতে পারেন। 12 নম্বরে রয়েছে বর্ণ ব্যবস্থায় প্রতিটি জাতির অবস্থান যে নির্দিষ্ট করে দেওয়া আছে এই সম্পর্কে সন্দেহের অবকাশ নেই। এটি কে বলেছেন? এটি বলেছেন M.S. শ্রীনিবাস। 13 নম্বরে রয়েছে জাস্টিস শব্দটির উৎপত্তি হয়েছে একটি লাতিন শব্দ থেকে। এ থিওরি অফ জাস্টিস গ্রন্থটির রচয়িতা হলেন জন রলস। ইন্ডিয়ান সোশ্যাল সিস্টেম গ্রন্থটি লিখেছেন রাম আহুজা। 16 নম্বরে রয়েছে ন্যায় বিচার সম্পর্কিত রিপাবলিক গ্রন্থটি লিখেছেন প্লেটো। প্লেটো রিপাবলিক গ্রন্থটির শিরোনাম ছিল যে কনসার্নিং জাস্টিস। জাস্টিস গ্রন্থের রচয়িতা হলেন
ক্যাম্পবেল। জাস্টিস গ্রন্থের রচয়িতা হলেন ক্যাম্পবেল। 19 নম্বরে রয়েছে ভারতীয় সংবিধানে কত নং ধারায় রাজ্যপাল একজন সদস্য বিধানসভায় মনোনীত করতে পারেন? 333 নং ধারায়। ভারতীয় সংবিধানে 333 নং ধারায় রাজ্যপাল একজন সদস্য বিধানসভায় মনোনীত করতে পারেন। 20 নম্বরে রয়েছে কেন্দ্রীয় সরকার কয় ধরনের সম্প্রদায়কে ধর্মীয় সংখ্যালঘু হিসেবে শনাক্ত করেছেন? 5 ধরনের। কি কি? মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ ও জ্যোতিষ্ঠীয়। কেন্দ্রীয় সরকার 5 ধরনের সম্প্রদায়কে ধর্মীয় সংখ্যালঘু হিসাবে শনাক্ত করেছেন। কি হিসাবে? ধর্মীয় সংখ্যালঘু হিসাবে। 21 ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস কবে গঠিত হয়? 1993 খ্রিস্টাব্দে। ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিস গঠিত হয় 1993 খ্রিস্টাব্দে। নেক্সট রয়েছে 22 নম্বরে কোন ধারায় সংবিধানে তফসিল জাতি সম্পর্কে বলা হয়? যে 341 এবং 366 25 নং ধারায়। তারপর রয়েছে 23 সংবিধান কোন ধারায় তফসিলি জাতি সম্পর্কে বলা হয়েছে? 342 এবং 366 ইন দি ব্র্যাকেট 26 নং ধারায়। কথা ও কাজের সত্যতাই হলো ন্যায় বলেছেন কে? পলি মার্কস। 25 ন্যায় বিচার হলো মনের গুণ বলেছেন কে? প্লেটো। জ্ঞান হলো গুণ বলেছেন সক্রেটিস। কে নিজে তথ্যকে বিশুদ্ধ পদ্ধতিগত ন্যায় বিচারের তথ্য বলে বর্ণনা করেছেন? জন রলস। জন রলস। কে নিজের তথ্যকে বিশুদ্ধ পদ্ধতিগত ন্যায় বিচারের তথ্য বলে বর্ণনা করেছেন? জন রলস। 28 ন্যায় বিচার নীতির ক্ষেত্রে চেইন কানেকশনের কথা বলেছেন জন রলস। ভারতীয় সংবিধানে কোন ধারায় বলা হয়েছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের চাকুরিতে নিয়োগের সময় তফসিলি জাতি এবং উপজাতিতে বিষয়টি বিবেচনা করা হবে? যে ভারতীয় সংবিধানে 335 নং ধারায় বলা হয়েছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যে চাকরি রয়েছে সেই চাকরি নিয়োগের সময় তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিদের বিষয়টি কি করা হবে? বিবেচনা করা হবে। কত নং ধারাতে? 335 নং ধারাতে বলা হয়েছে। জাস্টিস শব্দটি উৎপত্তি হয়েছে লাতিন শব্দ থেকে। লাতিন কোন শব্দ থেকে? জাস্ট থেকে। এটা কি হবে? জাস্ট থেকে। 31 রয়েছে ন্যায় কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে। ন্যায় 4 ভাগে ভাগ করা যায়, যেটা আমরা ফার্স্ট স্লাইডের মধ্যেই দেখেছিলাম। মূল সংবিধানে কয়টি তফসিল ছিল? 8টি। মূল সংবিধানে তফসিল ছিল 8টি। প্রথম দলিত সম্প্রদায় থেকে বিচারপতি নির্বাচিত হন কে জি বালাকৃষ্ণন। কে জি বালাকৃষ্ণন। 34 সামাজিক ন্যায় প্রতিষ্ঠার মানদণ্ড কি? সক্রিয় বিচার বিভাগ। সামাজিক ন্যায় প্রতিষ্ঠার মানদণ্ড হলো সক্রিয় বিচার বিভাগ। আদিবাসী কথাটি অর্থ হলো ভূমিপুত্র। ভারতে আদিবাসী গোষ্ঠীর সংখ্যা হলো প্রায় 500-র বেশি। কয়টি? প্রায় 500-রও বেশি। গণতান্ত্রিক ব্যবস্থার উদ্দেশ্য হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা। ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো গণতান্ত্রিক ব্যবস্থার উদ্দেশ্য। ভারতের জনসংখ্যা প্রায় কত ভাগ আদিবাসী গোষ্ঠী? 4 ভাগ প্রায় আদিবাসী গোষ্ঠী। কত ভাগ? প্রায় 4 ভাগ, 4%। আদিবাসীরা প্রধানত কিসের উপর নির্ভর? প্রকৃতির উপর নির্ভর। আদিবাসীরা প্রধানত প্রকৃতির উপর নির্ভর। 40 নম্বরে রয়েছে প্রান্তিকরণ কথাটির অর্থ হলো কোনো বস্তুকে সমাজ থেকে দূরে সরিয়ে রাখা। কোনো ব্যক্তিকে এটা কি হবে? কোনো ব্যক্তিকে সমাজ থেকে দূরে সরিয়ে রাখা, এটাই হলো প্রান্তিকরণ কথার অর্থ। প্রান্তিকরণ বলতে কোন কোন গোষ্ঠীকে বোঝানো হয়? আদিবাসী, মুসলিম ও দলিত ইত্যাদি গোষ্ঠীকে বোঝানো হয়। প্রান্তিকরণ বলতে আদিবাসী, মুসলিম, দলিত ইত্যাদি গোষ্ঠীকে বোঝানো হয়। প্রান্তিকরণ কিসের সঙ্গে যুক্ত? প্রান্তিকরণ বঞ্চনা, কুসংস্কার, অশিক্ষা ও অর্থনৈতিক অনগ্রসরতার সঙ্গে যুক্ত। এখন কোশ্চেন এখান থেকে আসতে পারে, ধরো বলো প্রান্তিকরণ কিসের সঙ্গে যুক্ত? অপশানে দিয়ে দিল বঞ্চনার সঙ্গে, বা এখানে অন্য কোনো কিছু দিয়ে দিল। তো এখান থেকে ধরো বঞ্চনা থাকলো অপশানের মধ্যে, আর অন্য কিছু থাকলো, তখন আমরা আনসার করতে পারবো কি? যে বঞ্চনা বা কুসংস্কার, অশিক্ষা, অর্থনৈতিক অনগ্রসরতার সঙ্গে যুক্ত হলো প্রান্তিকরণ। ওকে, নেক্সট রয়েছে 43 নম্বর ভারতীয় সংবিধানে কত নং ধারায় অস্পষ্টতার অবসান করা হয়েছে? 17 নং ধারায়। ভারতীয় সংবিধানে 17 নং ধারায় অস্পষ্টতার অবসান করা হয়েছে। সমাজে দলিত শ্রেণীর মানুষ কিসের শিকার? বঞ্চনার শিকার। সমাজে দলিত শ্রেণীর মানুষ বঞ্চনার শিকার। দলিত শ্রেণীর মানুষের উন্নতিকল্পে কেমন নীতি গ্রহণ করা হয়েছে? সংরক্ষণ নীতি। দলিত শ্রেণীর মানুষের উন্নতিকল্পে কেমন নীতি গ্রহণ করা হয়েছে? সংরক্ষণ নীতি। ওকে, সো
নেক্সট রয়েছে 86 নাম্বার, শিক্ষা ও সংস্কৃতির ধারা সংবিধানে কত নং ধারায় উল্লেখ করা হয়েছে? 29 এবং 30 নং ধারায়। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার দায়িত্ব কার? ন্যায় বিচার প্রতিষ্ঠা করার দায়িত্ব হলো সরকারের। ন্যায় বিচার প্রতিষ্ঠা করার দায়িত্ব সরকারের। ওকে, সো এই ছিল ফ্রেন্ডস আজকের ক্লাসের ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার। প্রথমে আমরা কনসেপ্ট দেখে নিয়েছি, তারপর আমরা কোশ্চেন আনসারও প্র্যাকটিস করে নিলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কাছে এই ক্লাসটা হেল্পফুল লেগেছে। এখন তোমাদের জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশান, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে নিউ একদম আপডেটেড ভার্সনের নোটস রয়েছে। ট্যাট 1, ট্যাট 2, ইভেন এসটিজিটিরও ফুল সিলেবাসের নোটসটা অ্যাকর্ডিং টু সিলেবাস রয়েছে। আমাদের এখানে ডিটেল ডিসকাশন উইথ কোশ্চেন আনসার রয়েছে। তোমাদের যদি কারোর এই নোটস প্রয়োজন হয় তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করে চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। সেখানে এসে নোটসগুলো দেখতে পারো, দেখে ভালো লাগলে নিতে পারো। তবে প্রতিটা নোটের সাথেই তোমরা পেয়ে যাবে স্পেশাল মক টেস্ট দেওয়ার সুযোগও তোমরা পেয়ে যাবে, স্পেশাল অনলাইন মক টেস্ট দেওয়ার সুযোগ পেয়ে যাবে। আর যদি চাও তোমাদের অফলাইন মক টেস্টের প্রয়োজন সেটাও তোমরা পেয়ে যাবে, সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর যদি চাও ক্লাস করবে ক্লাসও করতে পারো। আমাদের এখানে ট্যাটের রিলেটেড সবগুলো অ্যাভেলেবেল রয়েছে, তোমাদের যেটাই প্রয়োজন সেটার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে। ওকে, সো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তোমরা পাশে আছো বলেই তোমাদের জন্য আমরা প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসতে পারি। এইভাবেই পাশে থাকো, সাথে থাকো। দেখা হবে পরবর্তী ক্লাসে। থ্যাংকস ফর ওয়াচিং।